এই কুসুম, দেখেছিস আজকের চাঁদটা কেমন মায়াবী, আমাদের ছোটবেলার মতো রে। হ্যাঁ রে, তখন তো আমরা দুজন মিলে আম গাছের নিচে বসে চাঁদ দেখে কত গল্প করতাম। এখনো তো সেই চাঁদই আছে, কিন্তু জীবন কত বদলে গেছে। হ্যাঁ রে, আগে সব কিছুতেই কত রং ছিল, এখন যেন সব ফিকে হয়ে গেছে। তবে জানিস, তুই না থাকলে এইটা দেখাও একা ভালো লাগতো না। ঠিকই বলেছিস, বুড়ো বয়সে তুই আমি ছাড়া আর কেই বা আছে? তোর সাথে থাকলে আমার দিনগুলো পার হয়, না হলে এই নিঃসঙ্গ বাড়ি যেন একটা কারাগার হয়ে যায়। কুসুম, জানিস আমরা এখানে আছি বলেই বাড়িটার একটা প্রাণ আছে। আমরা না থাকলে এই বাড়িটাও একদিন ধসে পড়বে। আরে ধসে পড়তে দে, আমাদের ছেলে মেয়েরা তো কখনো আসবে না দেখতে। এই বাড়ি আছে কি নাই খোঁজও নেবে না। ঠিক বলছিস, তাও মাঝে মাঝে মনে হয় একবার যদি এসে বলতো, মা কেমন আছো, কি যে শান্তি পেতাম। আমার মেয়ে তো আগে কত আদর করত, বলতো, মা তোমার হাতের পায়েস খেতে খুব ইচ্ছে করছে। এখন তো মাসের পর মাস চলে যায়, ফোনও দেয় না। ওদের কাছে কি আর আমরা তেমন গুরুত্বপূর্ণ? আমার ছেলেরও একই অবস্থা। আগে কতবার বলতো, মা তোর জায়গা শহরে নিয়ে যাব, কোনো কষ্ট হবে না। এখন তো খোঁজ নেওয়াও ভুলে গেছে। হয়তো শহরের ব্যস্ততা আমাদের দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু জানিস কমলা, আমাদের ভালোবাসা তো কমে যায়নি। ওদের জন্য এখনো প্রার্থনা করি। ঠিক বলেছিস, তবু মনটা মাঝে মাঝে কষ্ট পায়। আমরা তো শুধু চাই তারা একবার এসে বলে, মা তুমি কেমন আছো। তোর মতো সঙ্গ না পেলে এই কথা মনে করেই হয়তো কেঁদে কেটে দিন কাটতো। তুই আমি বেঁচে আছি বলেই তো কষ্টগুলো ভাগ করতে পারি। চাঁদটাকে দেখ, আজও আমাদের জন্য হাসছে। তুই ঠিক বলেছিস। আচ্ছা চল এখন ঘুমাতে যাই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা চল। কমলা আর কুসুম এই দুই বুড়ি গ্রামের এক কোণে দুটি কুঁড়ে ঘরে একা একাই বাস করে। তাদের ছেলেমেয়েরা সেই যে শহরে গেছে আর আসে না। পরদিন সকালে কুসুম ঘুম থেকে উঠে কমলাকে ডাকতে চলে আসে কমলার বাড়িতে। এই কমলা, আর কত ঘুমাবি? চল না, সকাল সকাল নদীর পাড়ে না গেলে মাছ পাবো না। আরে উঠছি তো, তুই তো সকালে সকাল এসে ঘুমটা নষ্ট করলি। পরে ঘুমাস, আগে চল। ছিপ ফেলার জায়গা দেরি করলে অন্যরা দখল করে নেবে। তুই কি চাস আজ মাছ না ধরে খালি হাতে ফিরতে? ঠিক আছে ঠিক আছে, তোর কথার ধকল থেকে বাঁচতেই তো যেতেই হবে। ছিপটা নিয়ে আসি। তাড়াতাড়ি কর, সকালবেলার হালকা বাতাসে নদীর ঢেউ কেমন মিষ্টি লাগে জানিস তো। আর তুই তো বলিস ওই সময়ে বড় বড় মাছ ওঠে। তুই ঠিক বলেছিস, কিন্তু জানিস বড় মাছগুলোও এখন আমাদের মতো বুড়োদের ছিপ দেখে লুকিয়ে থাকে মনে হয়। হ্যাঁ রে, শহরের মানুষ যেমন আমাদের খোঁজ নেয় না, তেমনি মাছগুলোও যেন বলছে তোদের জন্য আর থাকি না। ছেলে মেয়ের কথা না আনলেই পারতিস, ওরা তো শহরের মানুষ হয়ে গেছে। আমাদের জীবনের এই নদী এখন সাথী। তুই ঠিক বলেছিস, চল নদীর পাড়ে গিয়ে বসে ছিপ ফেলি। নদী আমাদের যত দুঃখ আছে সব গিলে নেয়। তাই তো, এই ছিপ আর তোর সঙ্গ ছাড়া বুড়ো বয়সে জীবনটা আরো কঠিন হয়ে যেত। চল আজ দেখি
বড় মাছটা কে আগে ধরতে পারে। দুজন তাদের ছিপ নিয়ে নদীর পথে হাঁটা ধরে। নদীর পাড়ে গিয়ে একটা ভালো জায়গা দেখে নদীতে ছিপ ফেলে বসে পড়ে। এই কমলা, তুই কি মনে করিস আজ নদীটা আমাদের জন্য একটু দয়া করবে? ভালো একটা বড় মাছ তো পাই, নইলে আজ বাজারে কি বিক্রি করব? কি জানি, মাছ না ধরতে পারলে আজ বাজারে গেলে লোকজন বলবে এই বুড়ির এখনো কেন নদীর পাড়ে ছিপ ফেলে বসে থাকে। লোকের কথা শোনার সময় আছে? তারা তো আমাদের চাল ডাল তেল কিনে দেবে না। মাছ ধরতে পারলে পয়সা হবে, নইলে আমাদের পেটে চাল যাবে কোথা থেকে? তারা এভাবে বেশ অনেকক্ষণ বসে থাকার পরও কোনো মাছ পায় না। কুসুম, আজ মাছ উঠবে তো? এতক্ষণ বসে আছি, ছিপ নড়েও না। জানি না রে কমলা, এমন হলে তো আজ বাজারে বিক্রি করার কিছুই থাকবে না। আর রান্না হবে কি দিয়ে? কি জানি, আজ খালি হাতে বাড়তি হয় কিনা কে জানে। আজ আর মনে হচ্ছে না মাছ ধরা পড়বে। চল, আজ না হয় বাড়িতে যা আছে তা দিয়েই চালিয়ে নেব। হ্যাঁ রে, আমরাও বসে থাকতে থাকতে মাজা লেগে গেল। চল চল, আজ আমরা বরং যাই। দুই বুড়ি হতাশ হয়ে সেদিনের মতো চলে যায়। বাড়ি ফিরে এসে তারা দেখে গ্রামের মহাজন এসে তাদের অপেক্ষা করছে। দুই বুড়ি ফিরে আইলা যে, আজ কি মাছই ধরতে পারলাম না নাকি? না, আজ নদীও যেন আমাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। নদী তো মুখ ফিরাইছে, এইবার এই জায়গাটাও ফিরাইয়া দাও। কালকার মধ্যে বাড়ি খালি করবা। কি বলছো মহাজন? আমরা বাড়ি খালি করব মানে? এই বাড়ি ছাড়া কোথায় যাব? এইটা তো তোমগোর জায়গা না, এইখানে আমি একটা কারখানা বানাবো। তোমগোর এই পুরানো বাড়ির কোনো দাম নাই। কালকার মধ্যে সব সাট্টি বাট্টি গুছায় আনতে চলে যাবা। মহাজন, এত বছর ধরে এই বাড়িতে আছি, এটা যে আমাদের শেষ সম্বল। কোথায় যাব? কই যাইবা এটা তো আমার দেহার বিষয় না। আমি যা কইছি ওইটাই মানতে হইব। জায়গার দলিল এখন আমার হাতে। কাল সকালে আমার লোকজন আয়া জায়গাটা খালি করে লইব। মহাজন, আমাদের বাচ্চারা শহরে, তাদেরও তো কোনো খবর নেই। তুমি আমাদের ওপর এত কঠোর হচ্ছ কেন? কুসুম্বুরি, হুনো, ব্যবসা করতে গেলে কঠোর হইতে হয়। তোমগোরার এখানে থাকার দরকার নাই। কালকের মধ্যে এই জায়গা ফাঁকা করো। মহাজন, এই জায়গাটা তো আমাদের। নদীর ঢেউয়ের মতো আমাদের জীবন এখানে বয়ে গেছে। তুমি এত অন্যায় করতে পারো না। ন্যায় অন্যায়ের গল্প শুনে লাভ নাই কমলা। সময় কম, কাজ অনেক। কাল সকালে এই জায়গাটা খালি দেখতে চাই আমি। এখন কি হবে কমলা? আমরা কোথায় যাব? জানি না রে কুসুম, কিন্তু একটাই জানি, আমাদের এই শেষ সম্বলটা ছাড়তে হলে সহজে ছাড়বো না। দুই বুড়ি সেদিনের মতো কোনো রকম পার করে দেয়। পরদিন তারা আবারও সকালে নদীতে চলে যায় মাছ ধরতে। কুসুম, আমাদের জীবনটা যেন নদীর এই স্রোতের মতোই, কিছুই আমাদের হাতে নেই। ঠিক বলেছিস কমলা, আমাদের জীবন থেকে তো সব কিছুই ছিনিয়ে নিচ্ছে। নদীর মাছ আমাদের শান্তি, আর এখন এই বাড়ি। এত বছর ধরে এই জায়গা আমাদের, আর মহাজন এসে বলে একদিনে খালি করে দাও। ওরা জানে আমরা বুড়ি, আমাদের প্রতিরোধ করার ক্ষমতা নেই, তাই যা খুশি করার সাহস পায়। কিন্তু আমরা সহজে ছাড়বো না কুসুম। এই জায়গা আমাদের শেষ সম্বল। মরতে হলে এখানেই মরবো। ঠিক বলেছিস, কিন্তু মাছ না পেলে তো বাঁচাও মুশকিল। গতকালও তো খালি হাতে ফিরলাম, আজ যদি কিছু না পাই কিভাবে খাবার কিনবো? জানি না রে, নদীও যেন আমাদের সহ্য করতে পারছে না। এতক্ষণ ধরে বসে আছি, একটা মাছও ছিপে ধরা দিচ্ছে না। নদী কি আমাদের ভুলে গেল?
নাকি মাছগুলোই বুঝে গেছে আমাদের ছিপে ধরা মানেই তাদের শেষ? ঠিক বলেছিস, শহরের মানুষ যেন আমাদের ভুলে গেছে, তেমনি নদীর মাছও বোধ হয় আমাদের দেখে সরে যাচ্ছে। মাছ না পেলে আজ বাজারে কি বিক্রি করব বল? পয়সা না হলে খাবো কি? জানি না রে, কিন্তু যতক্ষণ এই নদী আছে ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব। ঠিক তখনই কমলা বুড়ির ছিপটা নড়ে ওঠে আর সাথে সাথে সে সেটা টেনে ওপরে ওঠায় আর দেখতে পায় সেখানে একটা বেশ বড় সড়ো মাছ ধরা পড়েছে। কুসুম, দেখ, এটা তো বিশাল মাছ, কেমন যেন আজব। এই তো এতদিন পরে একটা বড় মাছ ধরা পড়লো, আজ বেশ ভালো দামেই বিক্রি করতে পারবো। আমাকে মেরে ফেলো না, আমাকে বিক্রি করো না, আমি আসলে সাধারণ মাছ না। কি মাছ কথা বলছে? তুই কি বলছিস মাছ? এটা কি সত্যি? মাছ কি করে কথা বলতে পারে? আমি আসলে এক পরী, আমাকে তোমরা যদি না মেরে সাহায্য করো আমি তোমাদের উপর দয়া করব। পড়ি? তুমি পড়ি এই নদীতে এই মাছের মধ্যে কিভাবে? এক শয়তান তান্ত্রিক আমাকে জাদু করে এই মাছ বানিয়ে দিয়েছে। এটা তো কোনো সাধারণ কথা নয়। তুমি যদি পরী হও তাহলে কিভাবে সাহায্য করতে পারি? তোমরা নীল পাহাড়ের গুহার মধ্যে যাও, সেখানে একটি কাচের বয়ম রয়েছে, সেখানে বেশ কিছু মৌমাছি আছে। কাচের বয়ম? মৌমাছি? হ্যাঁ, সেই মৌমাছিগুলো হলো তান্ত্রিকের জাদুর মৌমাছি। যদি তোমরা সেই মৌমাছিগুলো মুক্ত করতে পারো আমি আবার পরী হতে পারবো। মৌমাছিগুলো ছেড়ে দিলে সত্যি তুমি আমাদের উপকার করতে পারবে? হ্যাঁ, আমি একবার পরী হতে পারলে তোমরা আমার কাছে যা চাইবে তোমাদের তাই দিতে পারবো। চল কমলা, এতদিন যে নদী আমাদের কিছু দেয়নি, আজ যদি এই পরী আমাদের সাহায্য করতে পারে তো আমরা অবশ্যই তাকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, চলো নীল পাহাড়ের গুহার দিকে চলো। যদি সত্যি এই পরী আমাদের উপকার করতে পারে তবে আমাদেরও তার সাহায্য করা উচিত। দুই বুড়ি মাছের কথা শুনে মাছটিকে সাথে নিয়ে নীল পাহাড়ের দিকে হাঁটা শুরু করে। তারা হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যায় নীল পাহাড়ের গুহায়। অবশেষে আমরা পৌঁছালাম। এই গুহা তো বেশ অন্ধকার, কিন্তু সেই কাচের বয়ম কোথায়? ওই তো ওখানে, দেখ দেখ, কাচের বয়মটা ওখানেই, মৌমাছিগুলো ওখানে উড়ে উড়ে ঘুরছে। দেখ কমলা, আমি খুললাম, এখন দেখি কি হয়। দেখ কুসুম, মাছটা কি হয়ে যাচ্ছে। ধন্যবাদ দুই বুড়ি, আমি এখন মুক্তি পেলাম। তোমরা আমার জন্য যা করেছো তা আমি ভুলবো না। তুমি তো আসলেই পরী। কিভাবে এতদিন এই মাছের মধ্যে বন্দি ছিলে? দীর্ঘকাল ধরে এক শয়তান তান্ত্রিক আমাকে এই মাছের মধ্যে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন তোমরা আমায় মুক্ত করে দিলে, তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমরা তো কিছুই করলাম না, শুধু সেই মৌমাছিগুলো ছেড়ে দিলাম। তুমি এখন কিভাবে আমাদের সাহায্য করতে পারো? তোমরা যা চাও আমি তোমাদের তাই দেব, তোমরা শুধু বলো। সত্যি? কি কি করতে পারো তুমি? তোমরা যদি চাও আমি তোমাদের নদীতে প্রচুর মাছ এনে দিতে পারি, যাতে তোমরা কখনো খাবারের অভাবে কষ্ট না পাও। কিংবা যদি চাও সোনা দানা গহনা টাকা পয়সার সম্পদ, তাও আমি দিতে পারবো। কমলা, বল তো কি চেয়ে নেওয়া যায়? হ্যাঁ কুসুম, আমাদের একটা সমস্যা তো আছে। তুমি জানো, গ্রামের মহাজন আমাদের বাড়ি দখল করতে চায়। সে আমাদের একা পেয়ে বলল বাড়ি খালি করে দাও। তুমি কি তাকে শায়েস্তা করতে পারবে? তুই ঠিকই বলেছিস পরী, আমাদের ওই ছোট্ট বাড়িটাই সম্বল। আমি বুঝতে পারছি মহাজন তোমাদের শান্তি কেড়ে নিয়েছে, তাই না? তবে চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করতে পারি। তুমি কিভাবে সাহায্য করবে পরী? আমি তোমাদের অদৃশ্য হওয়ার ক্ষমতা দিতে পারি।
তোমরা অদৃশ্য হয়ে মহাজনকে নিজেরাই শায়েস্তা করতে পারবে, সে তোমাদের দেখবে না। অদৃশ্য হতে পারবো? তাহলে সে কিভাবে আমাদের বাধা দেবে? হ্যাঁ, ঠিক তাই। তোমরা যখন তার সামনে আসবে, সে কিছুই দেখতে পাবে না। তোমরা তাকে কঠিন শাস্তি দিয়ে তাকে শিক্ষা দিতে পারবে। তুমি নিশ্চিত যে আমরা অদৃশ্য হয়ে তাকে শায়েস্তা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। তোমাদেরকে এখনই আমি অদৃশ্য করে দেখাচ্ছি। আরে সত্যি তো কমলা, আমি আর তুই অদৃশ্য হয়ে গেছি। আরে তাই তো, এইবার মহাজন বেটা তুই বুঝবি কত ধানে কত চাল। তোমরা এখন থেকে চাইলে নিজেরাই অদৃশ্য হয়ে যেতে পারবে, আবার যখন চাইবে তখনই দৃশ্যমান হতে পারবে। শুধু মনে মনে আমাকে স্মরণ করবে। এবার বলো, তোমরা আর কি চাও? তুমি আরো কিছু দিতে পারবে? তাহলে আমাদের ছেলে মেয়েরা আমাদের খোঁজ নেয় না যে, এই ব্যাপারটা আমাদের অনেক কষ্ট দেয়, এটা কি ঠিক করতে পারবে? ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝেছি। তোমাদের ছেলেমেয়েরা কালই তোমাদের নিকট ফিরে আসবে, আর এখন থেকে তোমরা নদীতেও আরো অনেক বড় বড় মাছ পাবে। এখন তোমরা বাড়ি ফিরে যেতে পারো, আর বাড়ি গিয়ে মহাজনকে আচ্ছা মতো শায়েস্তা করো। ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ আমাকে উদ্ধার করার জন্য। কুসুম বুড়ি আর কমলা বুড়ি দুজন এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাড়ির কাছে এসে দেখে মহাজন তাদের বাড়ির উঠানে এসে দাঁড়িয়ে আছে। দেখ কমলা, ওই দেখ, মহাজন আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কিছু একটা করবে। হ্যাঁ, আমাদের ভয় দেখানোর জন্যই এসেছে, কিন্তু আজ আমরা তাকে কোনোভাবেই ছাড়বো না। তাহলে আমরা অদৃশ্য হয়ে যাব, তাকে একেবারে শায়েস্তা করতে হবে। এই মহাজন, তুমি মনে করেছিলে আমাদের ভয় দেখিয়ে আমাদের বাড়ি দখল করবে? এখন তুই দেখবি ভয় কি জিনিস। কে 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 কথা কয়? আমি তো কাউরে দেখতে পাইতাছি না। তোকে কিছুই দেখাতে হবে না, এই নে প্রথম মাইকটা আমি শুরু করলাম। এই কমলা, শুরু কর তুইও। এই বলে কমলা আর কুসুম বুড়ি অদৃশ্য অবস্থায় মহাজনকে একের পর এক লাঠি দিয়ে মারতে থাকে। তারা তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না মহাজন অজ্ঞান হয়ে পড়ে যায়। কমলা থাম, এবার বেটা অজ্ঞান হয়ে পড়েছে। হ্যাঁ, আর মারা ঠিক হবে না, মরে যেতে পারে। এখন যদি বেটার মরার ইচ্ছা থাকে তাহলে আসবে আমাদের জমি দখল করতে। মা, আমরা অনেকদিন তোমার কাছে আই নাই। সব সময় শহরে কাজকর্ম নিয়ে এত ব্যস্ত আছিলাম যে তোমার কোনো খবরই রাখি নাই। মা, আমি জানি তোমরা কতটা কষ্ট পেয়েছো। আমরা ভাবলাম শহরের জীবনটাই সবকিছু, কিন্তু আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় আসল জায়গা তো তোমরা। তোরা এতদিন পর আসার সময় হলো তোদের? মা, আমরা বুঝবার পারছি আমরা কতটা কষ্ট দিছি তোমারে, আমগরে মাফ করে দাও। হ্যাঁ মা, আমাদের মাফ করে দাও। আমরা আর শহরে যাব না, এখন থেকে আমরা গ্রামে তোমাদের সাথেই থাকবো। হ্যাঁ, না রে, মায়েরা কখনো সন্তানদের ওপর রাগ করে থাকতে পারে না। তোরা এসেছিস, এখন আর কোনো একা থাকার ভয় নয়। এখন আমাদের সুখী হওয়ার সময়। যা, এখন থেকে আমরা সুখী পরিবার। হা 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 হা।